নমস্কার। আমরা আজকে শ্রী অরবিন্দের 148তম আবির্ভাব জয়ন্তী উপলক্ষে আজকে আমরা একটা খুব প্রাসঙ্গিক আলোচনা করব। বর্তমান যে ভয়ানক সংকটের সময়ের মধ্য দিয়ে আজকে দেশ, পৃথিবী, মানব সভ্যতা, মানব জীবন, সমস্ত সম্পর্কগুলো আজকে একটা খুব বড় প্রশ্নের সম্মুখে দাঁড়িয়েছি যে অতঃ কিম। এবং সেই কথা মাথায় রেখেই আজকে আমাদের এই আলোচনা। শ্রী অরবিন্দ, এ ক্রিটিক্যাল সার্ভে অন দি প্রেজেন্ট সিচুয়েশন। শ্রী অরবিন্দ আজকের পরিস্থিতিতে একটি পরিক্রমা। আমরা সেইটার মধ্য দিয়ে যাব, এবং যাবার আগে আমরা সরাসরি পন্ডিচেরি আশ্রমের যে আজকের শ্রী অরবিন্দকে সামনে রেখে যে শ্রদ্ধার্ঘ্য একটা সময়ে তার মিউজিক ডিপার্টমেন্ট তৈরি করেছিলেন, আমরা সেইটার সাথে আমরা নিজেদের যুক্ত করার চেষ্টা করব। গভীর শ্রদ্ধায়, কৃতজ্ঞতায়, এই সামান্য একটু মুহূর্ত নীরবতার মধ্যে আমরা শ্রী অরবিন্দের চেতনার সাথে যুক্ত হবার চেষ্টা করব। চরম কৃতজ্ঞতা নিবেদন করার জন্য আমরা সচেষ্ট হব। আমরা যেন তার কাজের যোগ্য হয়ে উঠতে পারি, সেই প্রার্থনা। সামান্য সময় সেটি একটু বাজবে, তারপরে আমরা আলোচনায় চলে যাব। Messenger of the future. He still shows us the way to follow in order to hasten the realization of a glorious future fashioned by the divine will. All those who want to collaborate for the progress of humanity and for India's luminous destiny must unite in a clairvoyant aspiration and in an enlightened world. I came to India to meet Sri Aurobindo. I remained in India to live with Sri Aurobindo. When he left his body, I continued to live here in order to do his work, which is by serving the truth and enlightening mankind to hasten the rule of the divine love upon earth. আমাদের আজকের বিষয় আমরা পূর্বেই ঘোষণা করেছি। আমাদের একটা পরিক্রমাই বলবো, কেন এই পরিক্রমার মধ্য দিয়ে আমরা একটা সেলফ ইন্ট্রোস্পেকশন করব। আমরা শুধু এই পরিচিত গোষ্ঠীর মধ্যে নয়, একটা সমগ্র জাতি হিসাবে, সমষ্টি হিসাবে আমরা সেটা
বুঝবার চেষ্টা করব। আমরা কল্পনাও করতে পারি না আমরা যে সময়টায় বাস করছি ঠিক এই সময় থেকে আরো যদি পিছিয়ে যাই, ধরা যাক 1893 সাল, ধরা যাক 1893 সাল, ধরা যাক যখন শ্রী অরবিন্দ সদ্য তিনি তার 21 বছর বয়সের শিক্ষা শেষ করে ভারতের মাটিতে পা রাখছেন, আর বিবেকানন্দ ঠিক সেই সময় যাচ্ছেন ভারতের যে বাণী সেইটা মানুষের কাছে তুলে ধরার জন্য বিশ্ব সম্মেলনে, সেই ধর্ম সম্মেলনে। তো শ্রী অরবিন্দ সবচেয়ে আশ্চর্যের কথা, আমি 1 মিনিট একটু, আমরা কল্পনাও করতে পারি না আমরা যে আবহাওয়ায় বাস করি, যেখানে ছোটবেলার থেকে ঘ্রাণ নিই, মাটির ঘ্রাণ, এই হাওয়ায় বাতাস, শিক্ষায় শিক্ষিত হই, সভ্যতা সংস্কৃতির সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে থেকে বড় হই, তথাপি আমরা একটা সমাজের, একটা জাতির জীবনের গতি প্রকৃতি, তার ভবিষ্যৎ, তার সমস্যা, এগুলো সম্বন্ধে সম্যক অবহিত হতে পারি না। এবং এই নিয়ে প্রচুর বিতর্ক, বিভিন্ন গোষ্ঠী, যেমন আজকে দেখছি কি পরিমাণ বিতর্ক, কি পরিমাণ বিভাজন, কি পরিমাণ সংকট, নানান ধর্ম, নানান মত, নানান রাজনৈতিক দল, এবং টিভিতে প্রতিদিন তার তরজা চলে। এবং যে তরজা শুনতে শুনতে যারা একটু গভীরভাবে চিন্তা করেন জীবন নিয়ে, সমাজ নিয়ে, তারা ভীষণ অতিষ্ঠ এই তরজা, এবং যাতে টিভির টিআরপি বাড়ে তার জন্য একই জিনিস বারবার। সেইখানে একজন ফিরছেন, সদ্য ফিরলেন, 21 বছর। আজকে নতুন যুব সমাজ, যারা নতুন প্রজন্ম, যারা রাজনীতি করেন, সেই সব মানুষদের উদ্দেশ্য আমার এই কথা যে তিনি মাতৃভাষাটাও জানতেন না, মাতৃভাষাটা শিখছেন। এসে তিনি ভারতীয় শাস্ত্র এবং ভারতীয় সমস্ত কিছু, তিনি বেদ উপনিষদ, তার আকর গ্রন্থগুলি তিনি অধ্যয়ন করছেন সংস্কৃত ভাষা শিখে। ঠিক সেই সময় যখন গোটা সেই 1857 সালের পর থেকে যে জায়গায় জায়গায় যে সশস্ত্র বিদ্রোহ, দাবানল, ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সেটাকে থামানোর জন্য সুকৌশলে একমাত্র বৃহত্তর জাতীয় দল হয়েছিল ন্যাশনাল কংগ্রেস। তারা এবং ভারতীয় আপামর জনগণ, আজকে যাদের গলায় আমরা মালা চড়াই, যাদের নামে রাস্তা, যাদের নামে ওভারব্রিজ, যাদের নামে স্ট্যাচু এখানে ওখানে দেখি, তারাও পর্যন্ত যা কল্পনা করতে পারেনি শ্রী অরবিন্দ বরোদায় এসে শিক্ষকতার চাকরি নিয়ে, অধ্যাপনার চাকরি নিয়ে, তিনি কি অদ্ভুত ভাবে তার সেই দূরদর্শিতা, তিনি দেশের পরিস্থিতিটাকে বুঝে তিনি আর্টিকেল লিখলেন হিন্দু প্রকাশ। এবং সেই একটা আর্টিকেল আমরা আগেও আলোচনা করেছি, দি নিউ ল্যান্ডস ফর ওল্ড, সেইটা তোলপাড় করে দিল। একটা যেন অগ্নিস্ফুলিঙ্গ মাটির তলায় চাপা ছিল, সে তার উদ্গীরণ হলো, এবং পরিষ্কার তিনি বললেন যে যাদের সামনে রেখে আমরা আমাদের ভবিষ্যতের কথা, আমাদের আশার কথা, আমাদের স্বপ্নের কথা ভাবছি,
তাদের দিয়ে কিছু হবে না। ওরা হচ্ছে উকিল ব্যারিস্টার, ধনীদের একটি দল, বুর্জুয়া। শ্রী অরবিন্দ এই কথাটা পরে ব্যবহার করেছেন, আমরা আসছি। বুর্জুয়া, শিক্ষিত মধ্যবিত্ত তার সাথে জুড়ে রয়েছে, এরা কখনো সফল নেতৃত্ব দিতে পারে না। এবং তাই তিনি পরিষ্কার বললেন তখনই যে পরিষ্কার আমাদের একটা পূর্ণ স্বাধীনতা আমাদের চাই। এবং সেই সময় আমরা জানি সেই আর্টিকেল যখন বেরোয় তখন তারপরেই যে সারা দেশ জুড়ে পণ্ডিত সমাজের এই তথাকথিত নেতৃবৃন্দের যে তারা প্রমাদ করলেন যে যেভাবে আবেদন নিবেদনের মাধ্যমে আমরা বেঁচে বর্তে খানিকটা সুখ সুবিধা নিয়ে ব্রিটিশের অধীনে আমরা থাকতে আমরা অভ্যস্ত, তার মধ্যে আবার কে আবার বাড়া ভাতে ছাই দিতে এলো। ফলে বিপুল চাপে ইন্দু প্রকাশের মধ্যে তার যে সেই প্রবন্ধ বেরিয়েছিল দি নিউ ল্যান্ডস ফর ওল্ড, সেই চাপে, সরকারি চাপে, ভয়ে সেই পত্রিকা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়াতে শ্রী অরবিন্দ দমলেন না। শ্রী অরবিন্দ সেই বাংলার তথা ভারতবর্ষের যে রাজনৈতিক পরিস্থিতি, সেই পরিস্থিতির সাথে তিনি যোগাযোগ রাখার চেষ্টা করছেন এবং তিনি সেখানে সেই বিপ্লবী যে দল তাদের সাথে তিনি যোগাযোগ রাখছেন। তিনি চলে এলেন কিছুদিন পর, তার সেই বরোদার চাকরি ছেড়ে, এবং সেই বিখ্যাত বন্দে মাতরম পত্রিকা, যেটা আমরা আগেও একটা আলোচনায় বলেছি যে তৎকালীন সময় একমাত্র সঠিক দিশা দেওয়ার যে মুখপত্র, রাজনৈতিক মুখপত্র, রাজনৈতিক দর্শন, বন্দে মাতরম। আমরা জানি আজকে সেই ভারতের প্রথম প্রধানমন্ত্রী থেকে শুরু করে পরবর্তীকালে যার নাম প্রায় উচ্চারিত হয় দুই শিবিরেই, অর্থাৎ শাসক শিবির এবং বিরোধী শিবিরে, যিনি সেই সেকুলারিস্ট, যার ইমেজ, সে মৌলানা আবুল কালাম আজাদ। তিনি তার আত্মকথায় বলছেন যে প্রথম ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের এই যে ধারা, এই যে নতুন গতি প্রকৃতি, এই যে নির্দেশ, এই যে দিশা আমি শ্রী অরবিন্দের কাছ থেকে পেলাম, বিস্তৃত। এবং আবুল কালাম আজাদের যে বিখ্যাত বই, সেখানে তিনি একটি আত্মবিশ্লেষণ করেছেন। সেই বইটিতে সে কথা একাধিক জায়গায় তিনি প্রকাশ করেছেন এবং তার যে এই যে স্বাধীনতার সম্পর্কে যে ধারণা। এবং বন্দে মাতরম পত্রিকাটি তিনি ছিলেন অন্যতম সম্পাদক। বিপিন পালের মতো ব্যক্তিত্ব বলছেন যে the hand of the master was in it from the very beginning. Its bold attitude, its vigorous thinking, its clear ideas. Morning after morning, not only Calcutta, আজকে শুনুক নতুন প্রজন্ম, আজকে শুনুক এই শিক্ষিত সমাজ, মর্নিং আফটার মর্নিং, not only Calcutta but the educated community almost in every part of the country eagerly awaited its vigorous pronouncements on the stirring question of the day. It even forced itself upon the notice of the callous and self-centered British press. Long extracts from it commenced to be reproduced week after week, even in the exclusive columns of the Times in London. It was a force in the country which none dared to ignore.
র্যাডক্লিফ, আমরা র্যাডক্লিফের নাম অনেকেই শুনেছি, যারা শোনেননি তিনি ছিলেন সেই সময় স্টেটসম্যানের তিনি ছিলেন এডিটর, এবং ম্যানচেস্টার গার্ডিয়ান যে পত্রিকাটা, সেই সময় তিনি লিখছেন 28শে ডিসেম্বর 1950 সাল শ্রী অরবিন্দ তখন দেহত্যাগ করে গেছেন। সেই সময় তিনি স্মৃতিচারণা করছেন শ্রী অরবিন্দের উদ্দেশ্যে। কেন এই কথাগুলো বলছি? এই পুরনো স্মৃতি আজকে স্বাধীনতা দিবসে বিভিন্ন জায়গায় যে সমস্ত ছবি সামনে রেখে স্বাধীনতা দিবস উদযাপিত হয়, সেখানে অধিকাংশ জায়গায় শ্রী অরবিন্দকে দেখা যায় না। অথচ আশ্চর্য, জাতি কত অকৃতজ্ঞ, কত বিস্মৃতিতে সে ভুগছে, যে যিনি প্রথম সুনির্দিষ্টভাবে দেশটা একদিন স্বাধীন হতে হবে, কংগ্রেস নেতৃবৃন্দের হাতে তা মোটেই হতে পারে না, সুবিধাবাদী দল, এবং তার হাত ধরে ভবিষ্যতের স্বাধীন হওয়ার আকাঙ্ক্ষা, একটা আনলাস্কারের দিবা স্বপ্ন, একথা প্রথম যিনি জাতির কানে ঢুকিয়েছিলেন, প্রথম যিনি উদ্বুদ্ধ করেছিলেন সেই তরুণ বিপ্লবী সমাজকে, তাকে ছাড়া ভারতবর্ষের স্বাধীনতা অকল্পনীয়, যাকে অগ্নিযুগের ঋষি বলা হতো। আজকে এই প্রজন্মের কাছে সেটা জানা নেই, তার জন্য শিক্ষিত সমাজ, শিক্ষা ব্যবস্থা, প্রশাসক, শাসক দল, এরা তো দায়ী বটেই। আমরা কম দায়ী? আমরা যারা শ্রী অরবিন্দকে সামনে রেখে যে কাজকর্মগুলো করি, প্রতিষ্ঠান হিসেবে আমরা কি দায়িত্ব এড়াতে পারি? কেন এই প্রতিষ্ঠান শুধু আমার এই রাজ্যে নয়, ভারতবর্ষের রাজ্যগুলিতে বহু জায়গায় এই শ্রী অরবিন্দের নামে প্রতিষ্ঠান আছে। প্রতিষ্ঠান তো একটা সমাজের মধ্যে থাকে, একটা সমাজের মধ্যে তার কাজ। সে একটা সমাজে শ্রী অরবিন্দের শিক্ষা, তার ভিশন, তার স্বপ্নের মুখপত্র। সেটা কি সত্যি কয়েকজন ভক্ত, কয়েকজন অনুরাগীর ব্যক্তিগত মোক্ষের জন্য, ব্যক্তিগত কতগুলো ইনফরমেশন গ্যাদারিং এর জন্য? তা তো হওয়ার কথা নয়। তার সাথে ব্যক্তির যে সেলফ ট্রান্সফরমেশনের যে সাধনা, তার সাথে তো ব্যাঘাত হওয়ার কথা নয়। সেন্ট্রিপেটাল এন্ড সেন্ট্রিফিউগাল দুটো ধারায় কাজ চলার ক্ষেত্রে তো কোনো আপত্তি থাকার কথা নয়। তাহলে কোথায় আমরা পারিনি? স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত এতগুলো বছর কেটে গেছে, একটা বড় সংখ্যক মানুষের কাছে শ্রী অরবিন্দের রাজনৈতিক অবদান শুধু নয়, পন্ডিচেরি পর্বে গিয়ে যে তিনি আরো বেশি সমস্ত মানব জাতির ক্ষেত্রে তার অবদান, আমরা সেই ডিসকোর্সের মধ্যে, আমাদের প্রকাশনার মধ্যে আমরা যে তত্ত্বটুকু কিছু কিছু মানুষ জেনেছি, সেটা বিভিন্ন ইস্যুতে তার সাথে প্রয়োগের ক্ষেত্রে আমরা কি সত্যি পিছিয়ে নেই? আমরা কি সত্যি সামগ্রিকভাবে, ব্যক্তিবিশেষ ছাড়া, উইথ এক্সেপশন, এখানে কোনো ব্যক্তির আলোচনা আমি করছি না, আমরা কি সামগ্রিকভাবে এই যোগ্যতায় উত্তীর্ণ হতে ব্যর্থ হইনি? আমি তাদের উদ্দেশ্যেই, আমি নিজেকেও তার মধ্যে থেকে খুব একটা বাদ দিচ্ছি না। আজকে সে কথা মনে রেখেই আমি এই স্মৃতিচারণাগুলো শুরুতেই করছি, যেখানে র্যাডক্লিফ স্টেটসম্যানের এডিটর শ্রী অরবিন্দ দেহ রাখার পরে ম্যানচেস্টার গার্জিয়ানের 28শে ডিসেম্বর 1950 সালে বলছে, ইট হ্যাড এ ফুল সাইজ শিট, বন্দে মাতরম সম্পর্কে বলছে,
তাহলে বন্দে মাতরমে তিনি কি লিখেছেন? আমরা জানি শ্রী অরবিন্দের নতুন মানব প্রজাতি নিয়ে তিনি যে ভেবেছেন, তিনি যে একটা নতুন প্রজাতি আসবে তার যে প্রস্তুতি, সেইটা নিয়ে তিনি ভেবেছেন, সেই নিয়ে কিছু চর্চা হচ্ছে, সেই নিয়ে গবেষণা হচ্ছে। কিন্তু বৃহত্তর যে দেশবাসী, তারা যে যে স্তরে আছে, সেইখান থেকে যদি তাদের যদি জাগরণ না হয়, শ্রী অরবিন্দ বলছেন একদিন সেই অন্ধকারে থাকা মানুষগুলো আমাদের শিক্ষিত সমাজের হাতে যে অস্ত্রগুলো আছে কেড়ে নিয়ে আমাদেরকে আক্রমণ করবে। এই কথা তিনি হিউম্যান সাইকেলে লিখেছেন, পন্ডিচেরি জীবনে লিখেছেন, যে যাদের আমরা অবহেলা করেছি, যাদের দিকে তাকাচ্ছি না, আমরা একটা ভাববিলাসিতা করছি, আমরা ইনফরমেশন গ্যাদারিং করছি, প্যাক অফ নলেজ নিয়ে আমরা কাটাছেড়া করছি, আমরা তাকাচ্ছি না নিচের দিকে। যদি না তাকাই, সেই পিছিয়ে পড়া জনসমষ্টি একদিন আমাদের হাতে যে অস্ত্রগুলো আছে, যে জিনিসগুলো আছে, সেগুলো কেড়ে নিয়ে আমাদেরকে আক্রমণ করবে। সমাজ কিন্তু একটা স্থিতিশীলতার থেকে অনেক দূরে তখন চলে যাবে। সে কথা আমরা যেন মনে রাখি। তিনি বলছেন সেই বন্দে মাতরম সম্পর্কে, এটা একটা ফুল সাইজ শিট, clearly printed on green paper, and was full of leading and special articles written in English with a brilliance and pregnancy not hitherto attained in the Indian press. It was the most effective voice of what we then called nationalist extremism. আমরা ভাববো না আমরা নিজেরা বন্দে মাতরম পড়েছি? বন্দে মাতরমে তিনি কি লিখলেন? এই যে পিছিয়ে পড়া সমাজ, এই যে দরিদ্র সমাজ, এই যে শ্রমিক শ্রেণী, এই যে আমজনতা, তাদের প্রতি তার যে ভাবনা, সুনির্দিষ্ট ভাবনা, কোনোটাই তার লেখা পড়লে মনে হয় যে এই জন্য একটা সেই বৈজ্ঞানিক সমাজতন্ত্রের যিনি স্রষ্টা মার্কস, কার্ল মার্কসের কথারই জন্য প্রতিধ্বনি। কিন্তু মনে রাখতে হবে 1906 সালের থেকে তিনি এইসব লিখছেন বন্দে মাতরমে, একেবারে সেই আমজনতার কথা। আমরা সেটা ভুলে গেছি। আজকে কেন বন্দে মাতরমের সেই লেখাগুলো কেন রেলিভেন্ট হবে না সেই সমস্ত মানুষের কাছে, যে সমস্ত মানুষ ঠিক সেই সমস্যায় এখনো ভুগছে, যেখানে আয়ের বৈষম্য, বন্টনের বৈষম্য, কৃষি ব্যবস্থা পিছিয়ে আছে, শ্রমিক শ্রেণীর মধ্যে শ্রমিক মালিকের সম্পর্কের মধ্যে বৈষম্য, যেখানে ইউনিয়ন গুলো শ্রমিক শ্রেণীর আন্দোলন নামে কতগুলো সুবিধাবাদী আন্দোলনে পর্যবসিত হয়ে গেছে, সেইখানে সেই স্তরে মানুষের জন্য তো সেই লেখাগুলো আজকে রেলিভেন্ট। সেই লেখাগুলো রেলিভেন্ট নয়। শ্রী অরবিন্দ বলছেন, শ্রী অরবিন্দ যখন পন্ডিচেরি জীবনে চলে গেছেন, তিনি যে একটা নতুন যে কাঠামো তৈরি করার চেষ্টা করছেন সমাজে, সেটা একটা অগ্রণী সমাজ, অগ্রণী প্রজাতি, অগ্রণী শ্রেণী তৈরির কথা। আমরা যেখানে শিক্ষিত সমাজ যেখানে আছি, সেইখানে হুবহুভাবে বন্দে মাতরমের সে আর্টিকেল, কর্মযোগিনীর আর্টিকেল রেলিভেন্ট নয়। কিন্তু রেলিভেন্ট সেখানে যেখানে এখনো সমাজ সেখান থেকে উঠে আসেনি। সেখানে কেন রেলিভেন্ট নয়? আমরা গ্রামীণ সমাজের সাথে, শ্রমিক সমাজের সাথে, সাধারণ মানুষের সাথে আমরা এখনো পর্যন্ত কোনো একটা সুন্দর সংযোগ গড়ে তুলতে পারিনি। শ্রী অরবিন্দকে জিজ্ঞেস করা হয়েছিল, আচ্ছা গ্রাম বাংলার মানুষের মানুষের কাছে কি করে আস্থা অর্জন করা যাবে? কাজের সূত্রে জিজ্ঞেস করা হয়েছিল যে আমরা যে শ্রী অরবিন্দের কাজ করব, শ্রী অরবিন্দ যে কথা বলেছেন সমস্ত স্তর সম্পর্কে জীবনে, শ্রী অরবিন্দ পরিষ্কার বলেছেন, আগে তাদের মধ্যে গিয়ে আস্থা অর্জন করো, তাদের বিশ্বাসযোগ্যতা অর্জন করো, তবেই তারা তোমার কথা শুনবে, এবং না হলে তোমার কথা তারা শুনবে না। আমরা সেই আস্থা অর্জন করতে পেরেছি কি? আমরা পারিনি। আমরা সেই চেষ্টাও করিনি। আমরা আমাদের কেন্দ্রগুলো
আমরা যে চর্চা আমরা করছি সেটা এতটুকুও সেটা অপ্রাসঙ্গিক না, সেটা খুবই প্রাসঙ্গিক। কিন্তু আমাদের মনে রাখতে হবে, শ্রী অরবিন্দ ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচারে একটা কথা একাধিক জায়গায় বলেছেন। আমি এর আগেও বলেছি, যখনই আমার সুযোগ হয়েছে, আমার মুখ থেকে বোধহয় পরিচিত বক্তাদের মধ্যে সবচেয়ে বেশি বোধহয় আমার মুখ থেকে উচ্চারিত হয়েছে, আমি জানি না, আমি তো অন্তত অন্য কারোর কাছ থেকে খুব বেশি শুনি না। বলছেন ভারতবর্ষে শিক্ষা সংস্কৃতি তার সবকিছু যে গৌরবগাথা এখন নতুন করে তাকে খুঁড়ে বার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ার দৌলতে, সেইটা আজকে জানার সুযোগ হচ্ছে, সেইটা ততদিন অটুট ছিল যতদিন সে অ্যাগ্রেসিভ ছিল। তার সমস্ত শিক্ষা সংস্কৃতি, তার জীবনচর্চা যতদিন অ্যাগ্রেসিভ ছিল, এবং তিনি অ্যাগ্রেসিভ ডিফেন্স কথাটা ব্যবহার করেছেন। অ্যাগ্রেসিভ ডিফেন্স বলতে আমরা কি বুঝি? অ্যাগ্রেসিভ ডিফেন্স বলতে বুঝি যে জিনিসটা আমরা বলি, যে জিনিসটা আমরা প্রিচ করি, সেটা আমাদের প্রত্যেকের ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, এমনকি বৈবাহিক কার্যের যে অনুষ্ঠান, আমি বোঝানোর সুবিধা বলছি, তার মধ্যে, আমাদের চাকরি জীবনে, আমাদের ব্যবসায়িক জীবনে, আমাদের শিক্ষার মধ্যে, আমাদের শিল্পকলার মধ্যে, সমস্ত কিছুর মধ্যে সে প্রতিষ্ঠা করে দেখাবে। সেটা একদম মানে একদম উদাহরণ ধর্মী। কিন্তু এটা যদি শুধু তাত্ত্বিক কচকচানি হয়, মানুষের সামনে কোনো আস্থা অর্জন করবে না যে এটা যে হতে পারে বাস্তব জীবনের সমস্ত কিছুর ক্ষেত্রেই শ্রী অরবিন্দ যা বলেছেন সেটা যে বাস্তব হতে পারে, তার অন্তত যে কোনো একটা ক্ষেত্রকে ধরে সামান্যতম পদক্ষেপ, হয় শিক্ষা ব্যবস্থা খুব ছোট করে, নয় আমি যে ব্যবসাটা করছি সেই ব্যবসার মধ্যে একটা কোঅপারেটিভ সোশ্যালিস্টিক প্যাটার্ন, নয় আমি যে আমার যে গার্হস্থ্য জীবন যাপন করছি সেইখানে যে হিউম্যান রিলেশনশিপ, সোশ্যাল রিলেশনশিপ, তার মধ্যে একটা নতুন রসায়ন। আজকে যে আমি প্রাকৃতিক বিপর্যয় আমার চারপাশে, একটা ভয়ানক বিপর্যয়, সেই বিপর্যয়ের থেকে আজকে একটা প্যান্ডেমিক, এই প্যান্ডেমিকের জন্য দায়ী শুধু কি বিদেশ থেকে আসা একটা ভাইরাস? আমরা জানি না যে জীববৈচিত্র্য যদি তার ভারসাম্য নষ্ট হয়ে যায়, যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যায়, সেই সেই বনাঞ্চলে, সেই প্রকৃতির মধ্যে যে সমস্ত ভাইরাসগুলো থাকে জীবজন্তুদের মধ্যে, গাছপালার মধ্যে সহাবস্থান করে, যেগুলো মোটেই সেখানে থাকার পক্ষে ক্ষতিকারক নয়, সামান্যতম তার যদি ভারসাম্যের অভাব হয়, সেগুলো আমাদের জনসমাজের মধ্যে চলে আসে, আমাদের শরীরের কন্ট্যাক্টে চলে আসে, আমাদের শরীরের মধ্যে এসে সে ভয়ানক মারাত্মক আকার ধারণ করে এবং করে চলেছে। তাহলে আমাদের কি কোনো দায়িত্ব নেই? আমি যে সামনে সামান্য আমার বাড়ির সামনে, আমার আশেপাশে যে প্রাকৃতিক পরিবেশে যে সমাজের মধ্যে থাকি, সেখানে হোয়াট ইজ কল ইকোলজি, হোয়াট ইজ কল ইকোলজিক্যাল ব্যালেন্স, প্রাকৃতিক ভারসাম্য কি, স্বাস্থ্য কি, টোটাল একটা হলিস্টিক হেলথ কি, আমাদের হাতে তো কত সুযোগ রয়েছে। কেন মা বারবার বলছেন যে ধ্যান না করলেও চলবে, কাজ করা চাই, কেন কাজটা হচ্ছে একটা মাধ্যম, যে কাজের মধ্য দিয়ে যে জিনিসটা আমি বুঝেছি ইন্টেলেকচুয়ালি, সেটা বাস্তব জীবনের মধ্যে তাকে আনাটাই হচ্ছে চ্যালেঞ্জ। এবং সেটা যদি না আনা যায় ওই আইডিয়াটিভ লেভেলে, থিওরিটিক্যাল লেভেলে, সেটা কখনো একটা সামগ্রিক জীবনে প্রকাশের পক্ষে সক্ষম নয়। এবং মানুষের মধ্যে তাই আমরা আস্থা অর্জন করতে পারবো না যদি এটা থিওরিটিক্যালি একটা ইন্টেলেকচুয়াল জাগলারি হয়ে যায়, যেটা বুর্জুয়া এন্ড দ্য সামুরাই আর্টিকেলে শ্রী অরবিন্দ লিখেছেন। লেখাটা পড়লে মনে হবে যেন কার্ল মার্কস লিখছেন নাকি। কোথায় আমাদের
মানে কর্মবিমুখতা কোথায়? কেন আমরা পারি না সামান্যতম এক্সটেনশন আমাদের যে জীবন সেটাকে? আমরা ভুলে যাই। শ্রী অরবিন্দ আজকে দেখবেন পলিটিক্যাল স্লোগান, যে পলিটিক্যাল স্লোগান একসময় সমগ্র ইউরোপে পৃথিবীর বহু দেশে আলোড়ন তুলেছিল, যে সর্বহারা শ্রেণীর জাগরণ। কারণ একটা সমাজের রূপান্তরের প্রথম পদক্ষেপ হচ্ছে সর্বহারা শ্রেণীর জাগরণ। সর্বহারা শ্রেণী, বঞ্চিত শ্রেণী যদি অবহেলিত থাকে, নিষ্পেষিত হয়, তাহলে কোনোদিন একটা সমাজ এনলাইটেন্ড হতে পারে না। আমরা সর্বহারা কথাটা বললেই মনে হয় যেন ওটা একটা কার্ল মার্কসের থিওরি, একটা কিরকম একটা মানে একটা যেন অবাঞ্ছিত গন্ধ গন্ধ মনে হয়, ওটা যেন ভারতীয় শব্দ নয়, ওরা সর্বহারা। মনে রাখতে হবে যে 1893 সালে শ্রী অরবিন্দ ভারতের কমিউনিস্ট পার্টির মুখেও সেই শব্দ উচ্চারিত হয়েছে কিনা, উচ্চারিত হয়েও মানুষের সামনে এসেছে কিনা, সেটা একটা ঐতিহাসিক বিশ্লেষণের প্রশ্ন। আজকে 1893 সালে ওই হিন্দু প্রকাশে শ্রী অরবিন্দ সর্বহারা শ্রেণীর কথা বলছেন। অর্থাৎ আমার গ্রাম বাংলায়, আমি যে এক সময় শৈশবে যে গ্রামে থেকেছি বা যারা থাকেন সেইখানে সবচেয়ে পিছিয়ে পড়া অর্থনৈতিক রোজগারের নিরিখে, রুজি রোজগারের নিরিখে সেই যে বঞ্চিত সমাজ, শ্রী অরবিন্দ বলছেন তারাই সর্বহারা। এবং শ্রী অরবিন্দ পরিষ্কার বলছেন, সেটা কিন্তু আমাদের সকলের কাছে মেসেজ। সরকারের কাছে আমরা যারা শ্রী অরবিন্দকে স্মরণ করে শ্রদ্ধায় আপ্লুত, যারা শ্রী অরবিন্দকে সামনে রেখে বিভিন্ন কাজকর্ম করতে আগ্রহী, আমরা স্বপ্ন দেখি, তাদের কাছে কিন্তু এইটা একটা মেসেজ। বিশেষত যারা প্রত্যন্ত গ্রাম বাংলায় বা গ্রামীণ সমাজে থাকি, সেখানে যদি শ্রী অরবিন্দের কাজ করতে হয় সেই জনসমষ্টির মাঝে, সেখানে কিন্তু শ্রী অরবিন্দের ফাউন্ডেশন অফ ইন্ডিয়ান কালচার, হিউম্যান সাইকেল, আইডিয়াল অফ হিউম্যানিটি নয়, ফিউচার পোয়েট্রি নয়, সেখানে শ্রী অরবিন্দের সেই যে গ্রামীণ সমাজ সম্পর্কে তার যে সংবেদনশীলতা, তার যে ভাবনা, সেইখান থেকে একটা সমাজ, একটা অজ্ঞ নিপীড়িত পিছিয়ে পড়া সমাজকে আস্তে আস্তে তুলে আনা, আলোর মধ্যে, সচেতনতার মধ্যে, একটা সভ্যতার মূল স্রোতের মধ্যে, সেইটা কিন্তু আমরা শ্রী অরবিন্দ পরিষ্কার বলছেন যে ভারতীয় সভ্যতার নাভি কেন্দ্র হচ্ছে গ্রাম সমাজ। নাভি কেন্দ্র, আমি বাংলা তর্জমা করে বলছি। এবং সেই সমাজ যদি বঞ্চিত হয়, সেই সমাজের দিকে যদি আমরা না তাকাই, সেই সমাজ সম্পর্কে আমাদের কাজের ক্ষেত্রে যদি প্রসারিত না করি, শ্রী অরবিন্দের লেখা, শ্রী অরবিন্দ শিক্ষাকে সেই ভাষায় আমরা যদি তর্জমা করে, নতুন ভাষায়, নতুন ইন্টারপ্রিটেশন করে, নতুন ব্যঞ্জনায় আমরা যদি নিয়ে যেতে না পারি, তাহলে কিন্তু শ্রী অরবিন্দ তাদের কাছে খায় না, মাথায় দেয়। অথচ শ্রী অরবিন্দ একদম প্রাণজ দেহজ মানুষের জীবনের যে আশ্রিত যে জীবন, সেইখান থেকে শ্রী অরবিন্দ প্রাসঙ্গিক। শ্রী অরবিন্দ সেইখান থেকে একদম উচ্চতর মনের যে জীবন, তারপরে যে তার উপরে যে জীবন, উত্তরণের যে অধ্যাত্ম জীবন, চূড়ান্ত উত্তরণের যে জীবন, সর্বত্র শ্রী অরবিন্দ তিনি সর্বগামী। আমরা সেইখান থেকে কাটাছেড়া করে একটা অংশকে বাদ দিয়ে আর একটা অংশকে, শ্রী অরবিন্দকে নিয়ে আমরা যদি ভাবি, যার জন্য শ্রী অরবিন্দ সম্পর্কে একটা প্রচলিত ভুল ধারণা আছে যে শ্রী অরবিন্দ ফর দি এলিটিস্ট সোসাইটি, শ্রী অরবিন্দ একটা এলিটিস্ট সমাজের জন্য। কেন পন্ডিচেরি জীবনটাকে যেভাবে হাইলাইট করা হয়, অথচ পন্ডিচেরিতে গিয়েই তিনি হিউম্যান সাইকেল লিখেছেন, সাইকোলজি অফ সোশ্যাল ডেভেলপমেন্ট লিখেছেন, তিনি আইডিয়াল অফ হিউম্যানিটি লিখেছেন, তিনি ওয়ার এন্ড সেলফ ডিটারমিনেশন লিখেছেন, তিনি আফটার দি ওয়ার প্রস্ক্রিপ্ট চ্যাপ্টার লিখেছেন। সেই লেখার মধ্যেও খুঁজে পাই সমাজতন্ত্র, ধনতন্ত্রের সংকট। সেই লেখার মধ্যেও খুঁজে পাই সর্বহারার সংকট জীবনের। সেই লেখার মধ্যেও খুঁজে পাই সমগ্র বন্টন ব্যবস্থার যেই অসম অবস্থা। তাহলে
শ্রী অরবিন্দ যখন একটা উন্নত সাধনা করছেন জনমানুষের চোখে, যেখান থেকে সাধারণ মানুষ নাগাল পায় না, সেই সময় তিনি লিখছেন আর্য পত্রিকায়। তিনি রিভাইজ করছেন 1949 সালে পোস্টস্ক্রিপ্ট চ্যাপ্টারে চায়নার সম্পর্কে। 1949 সাল, 1950 সালে শ্রী অরবিন্দ চলে যাবেন মরদেহ ছেড়ে। তো এটা কোন শ্রী অরবিন্দ? কতখানি তিনি রিয়ালিস্টিক, বাস্তববাদী? আমাদের মনে হয় আমরা যখন ব্যক্তিগত আমরা সাধনায় নিমজ্জিত থাকি, ব্যক্তিগত সাধনার দিকে তাকাই, সেলফ ট্রান্সফরমেশনের দিকে তাকাই, তখন আমার পা যে মাটিতে আছে, যে মাটিতে একটা সমাজ দাঁড়িয়ে আছে, এবং যে মাটি যদি উর্বর না হয়, সুস্থ না হয়, সুন্দর না হয়, আমার জীবনও কিছু তো বিচ্ছিন্ন ভাবে সুস্থ সুন্দর থাকতে পারে না। আমি যদি তার সংযোগ হারিয়ে ফেলি, আমার সাধনা, আমার ইন্টেলেকচুয়াল ইনফরমেশন গ্যাদারিং এর ক্ষেত্রেও আমি যদি সংযোগ হারিয়ে ফেলি, এতখানি অবাস্তব জীবন আর কিছু হতে পারে না। এবং সেই 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 প্রবণতা এ পর্যন্ত চলেছে, এবং তার পরিণাম আজকে আমরা ফেস করছি। ব্যক্তিগতভাবে যারা শ্রী অরবিন্দ অনুরাগী, ভক্ত, যারা বিভিন্ন প্রতিষ্ঠান নিয়ে কাজ করেন, এবং বাকি শিক্ষিত জনসমাজ, রাজনৈতিক দল, সকলের ক্ষেত্রে প্রযোজ্য। কেন আমি একটা কথা বারবার বলি, যে শ্রী অরবিন্দ যখন চলে যাচ্ছেন আর কিছুক্ষণ পরে, সেই 5ই ডিসেম্বর, সেই সন্ধিক্ষণ, সেই মুহূর্ত যখন তিনি সেলফ উইথড্রল করছেন, ঘোষণা করেছেন তিনি চলে যাবেন স্বেচ্ছা মৃত্যু, একটা বিশেষ কারণে মাকে নিরস্ত্র করলেন। মা বলেছিলেন না আমি যাই, আমি গিয়ে কাজটা করি। সাটল ফিজিক্যাল ওয়ার্ল্ডে শ্রী অরবিন্দ মাকে বুঝিয়ে সুঝিয়ে রাজি করলেন। শ্রী অরবিন্দ বললেন আমাকে যেতে হবে, তুমি থাকো। তার বিস্তৃত ব্যাখ্যা আমরা আগেও আলোচনা তো করেছি, সেটা এখন তোলা থাক। সেই সময় শ্রী অরবিন্দ বাহ্য চেতনায় ফিরে এসে বলছেন, বাংলাদেশের রিফিউজিদের খবর কি? অর্থাৎ যে হিন্দু রিফিউজিরা দাঙ্গায় ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু প্রাণ বলি গেছে, দেশচ্যুত হয়েছে, মাইগ্রেন্ট হয়েছে, তারা কেমন আছে? এতখানি বাস্তবতা। আজকে আমরা এই প্যান্ডেমিকের সময় আমরা আলোচনা করছি, আমরা গুগল মিটের দৌলতে বহু আলোচনা। আমাকে কেউ কেউ বলছেন, আজকে একজন ফোনে বলেছেন যে তিনি খুব দিশাহারা। তিনি বহু পুরনো ভক্ত, শিক্ষিত, একটা উচ্চ পদে চাকরি করে রিটায়ার করেছেন, আমার থেকে বছর 6 অনুজ। আমাকে ফোন করে বলছেন, এটা খুব লেসন আমার কাছে, এবং এরকম কিছু অভিজ্ঞতা আসছে, আমি বলতে বলতে সেটা শেয়ার করছি। বলে আমি খুব ভীষণ পারপ্লেক্স। বলে কেন? বলে এত এত আলোচনা হচ্ছে, এত হোয়াটসঅ্যাপে এত প্রোগ্রাম হচ্ছে, এত শেয়ারিং হচ্ছে, একে তো মোবাইল ভারী হয়ে যাচ্ছে, মোবাইল চলছে না, তারপরে কোনটা করব কোনটা করব না। আমি বললাম দেখো, তোমার জীবন তোমার, তুমি নিজেকে নিজের মুখোমুখি দাঁড় করাও যে তোমার প্রয়োজন কি। তুমি ঠিক যেখানে দাঁড়িয়ে আছো সেইখান থেকে শ্রী অরবিন্দকে বুঝতে গেলে তুমি যে তোমার গ্রহণ ক্ষমতা, তুমি কোথা থেকে শুরু করবে, তোমার প্রশ্নগুলোকে তুমি সামনে আনো, তোমার সমস্যাগুলোকে সামনে আনো, তোমার জিজ্ঞাসাগুলোকে সামনে আনো, এবং তুমি যখন সমাজের সামনে তাকাচ্ছ, সেখানকার সমস্যাগুলো যদি তোমাকে কোনো কোনো ক্ষেত্রে পীড়িত করে থাকে, সেখানের কোনো প্রশ্নের যদি উত্তর না পাও, সেই প্রশ্নগুলোর নিরিখে শ্রী অরবিন্দ কি বলছেন, তুমি নিজের ভিতর থেকে প্রশ্ন করে এগো, এবং যেটুকু তোমার প্রয়োজন সেটুকু তুমি জানো। অযথা অধিক ভোজন করো না। অধিক ভোজনে হজম শক্তি নষ্ট হয়, স্বাস্থ্য ক্ষতি হয়, ইনডাইজেশন হয়। সুতরাং অফুরন্ত সুযোগ রয়েছে শ্রী অরবিন্দকে জানার, কিন্তু তোমার আত্মজিজ্ঞাসা থেকে শুরু করো, তোমার কি প্রয়োজন। কেন? ফ্রম নিয়ার টু ফার,
তুমি যদি নিজের কাছ থেকে তোমার নিজের প্রশ্ন, তোমার অমীমাংসিত সমস্ত প্রশ্নগুলো যদি তুমি নিজের থেকে না এগো, তাহলে তুমি কিন্তু একটা হচপচ। আশার কথা, শ্রী অরবিন্দ সমস্ত স্তরে উত্তর দিয়েছেন। এবং আজকে আমাদের কিন্তু একটা গভীর দায়িত্ব এসে গেছে যে আজকে আমরা যে সমাজের মধ্যে বাস করছি, রাজনীতি ফেল করে গেছে, ধর্মীয় বিধিবিধানগুলো বহু ক্ষেত্রে অপ্রাসঙ্গিক, তাই দিয়ে আধুনিক মনস্ক যুব সমাজের প্রশ্নের উত্তর দেওয়া যাচ্ছে না। অর্থনৈতিক আজকে প্রচন্ড যে মন্দা, আজকে রেসিশন, তার সমাধান কি উত্তর দেওয়া যাচ্ছে না। কি করে এই প্যান্ডেমিকের সময় যে অবসাদ শিশুদের থেকে যুবকদের, বয়স্কদের, মধ্যবয়সীদের গ্রাস করেছে, তার উত্তর দেওয়া, তার উত্তর নেই। কতদিন চলবে? আজকে করোনা নিয়ে যে সমস্ত নানান রকম পোস্ট হচ্ছে, তাই নিয়ে যে ভীতি, হোয়াটসঅ্যাপে ভীতি সমস্ত সঞ্চারিত হচ্ছে, নানান রকম পোস্ট, সেখানে যে ভিতর থেকে তার সমাধান কোথায়, সেই সব প্রশ্নের উত্তর মানুষের কাছে নেই। অথচ মজার কথা, শ্রী অরবিন্দ মায়ের কাছে সমস্ত জিনিসটাই আছে, বিষয়গতভাবে এবং বিষয়গতভাবে, সাবজেক্টিভলি এবং অবজেক্টিভলি। আজকে আমরা সেগুলো কেন শেয়ার করছি না? একটা প্রধান কারণ, আমরা তো নিজেরাই ভালো করে জানি না। আমরা সেই ইস্যুগুলোকে নিয়ে কেন আমরা একটা বড় ক্ষেত্রে আমরা সেগুলো শেয়ার করছি না সোশ্যাল মিডিয়াতে, কেন আমরা শেয়ারিং করছি না? আজকে মানুষের যদি জীবনের গোড়াটাই যদি নড়বড়ে হয়, আমি কাদের দ্বারা বেষ্টিত হয়ে আমি জীবন যাপন করব? কোন সমাজ আমাকে বেষ্টন করে থাকবে? যে সমাজ আমাকে বেষ্টন করে আছে, আমি গুগল মিটে নিশ্চিন্ত বসে কতগুলো মানুষ, একই মনস্ক মানুষ আমি শেয়ার করতে পারি আমাদের চিন্তাধারা। কিন্তু কালকে যখন প্যান্ডেমিক কেটে যাবে, বা আজকেই যখন আমি বাইরের সমাজে শেয়ার করব, সেই সমাজ, যে সমাজ মনে হয় যেন কত পিছিয়ে আছে, আমার দায়িত্ব কোথায়? শেয়ারিং। আজকে আমরা ভাবছি যে একটা প্যান্ডেমিক আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়েছে। আমার মাঝে মাঝে মনে হয় কি শিখিয়েছে, কিছুই বোধহয় শেখায়নি। তার কারণ যে সমস্ত খবরগুলো আজকে আসছে টিভিতে, সংবাদপত্রে, যে একটা রোগী, তাকে ভর্তি করছে না, হাসপাতাল 3 লাখ টাকার বিল চাইছে, 3 লাখ টাকা ডাউন পেমেন্ট না করলে রোগী ভর্তি করবে না, রোগীটি মারা গেছে 3 দিন আগে। একটা রোগী অসুস্থ হয়েছে, তার সামান্য জ্বর, সে করোনা হয়েছে কি হয়েছে জানে না, তাকে কেউ পাড়া প্রতিবেশী ছুটছে না, সমস্ত বাড়ির দরজা জানলা বন্ধ করে রেখেছে। একটা করোনায় রোগী মারা গেছে, মারা যাওয়ার পর তার দেহ সৎকার করার লোক নেই। শিক্ষিত সমাজের কথা বলছি, আমাদের মতো অশিক্ষিত সমাজে আমরা জানি না যে একটা মৃতদেহে একটা ভাইরাস জীবিত থাকে না। তাহলে আমাদের ভাইরোলজি নিয়ে আমাদের পড়াশোনা করা উচিত। আমরা অন্য 5 জন শিক্ষিত সমাজের মতো, শিক্ষিত মানুষের মতো আমিও দরজা বন্ধ করে আছি, চোখ বুজে আছি। তাহলে আমি সোশ্যাল বিইং কি করে? আমি একটা সামাজিক জীব করে। আমি কবে ভ্যাকসিন আসবার জন্য আমি তাকিয়ে আছি। আমরা বুঝতে পারছি না যে আজকে ভাইরাসটা যখন প্রথম দেখা গিয়েছিল, সেই সময় থেকে যে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে, ভাইরাস ইতিমধ্যে কতবার তার চরিত্র পাল্টেছে। তাহলে আজকে যে ভ্যাকসিনটা বাজারে আসছে বলে শুনছি, সেই ভ্যাকসিনটা দিয়ে 100% ভাইরাসটাকে ঠেকানো যাবে না, সাময়িকটাকে দাবিয়ে রাখা যাবে, আবার তার হিংস্র চেহারা নেবে। আবার যদি একটা নতুন ভ্যাকসিন তৈরি হয়, ততদিনে আবার ভাইরাসটা মিউটেট করে নতুন চরিত্র নেবে। তাহলে আমাদের ভিতরে যে স্বাস্থ্য সম্পদটি আছে, যে স্বাস্থ্য তত্ত্বটি আছে, যে স্বাস্থ্য, যে আমাদের ভিতরে যে শরীর যে দেওয়া হয়েছে, তার যে রসায়ন, তার যে অ্যানাটমি, ফিজিওলজি, যেটা নিয়ে মা দিনের পর দিন তার আলোচনা করেছেন, আমরা কি সেটা জানবো না? আমরা জানবো না কি করে শরীরের মধ্যে প্রতিরোধ শক্তি গড়া যায়? আমরা জানবো না কি করে শরীরের মধ্যে টি সেল, অ্যান্টিবডি তৈরি করা যায়? আমরা জানবো না কি করে শরীরের মধ্যে যে পজিটিভ যে গার্ড গুলো যেটা আমাদের থাকে, তার মধ্যে গাটের মধ্যে যে ব্যাকটেরিয়া গুলো, সেগুলো আমাদের পজিটিভ থিঙ্কিং, আমাদের হেলদি থিঙ্কিং, আমাদের হেলদি লিভিং এর জন্য তারা কি পরিমাণ তারা রক্ষকের ভূমিকা পালন করতে পারে এই দুরারোগ্য ব্যাধির থেকে। আজকে তো সেগুলো শেয়ার করার প্রশ্ন। একটা শ্রী অরবিন্দ কেন্দ্র, একটা প্রতিষ্ঠান,
কালকে যখন প্যান্ডেমিক উঠে যাবে, আমরা এই ইস্যুগুলো নিয়ে আমরা বলতে পারি না, দেখো যে আমাদের আধ্যাত্মিকতা কত মাটির কাছাকাছি, জীবনের কাছাকাছি, বাস্তবের কাছাকাছি। তুমি জীবনের এমন সমস্যা, যে সমস্যার কথা তুমি ভাবতেও পারছো না, যে তোমার কাছে কোনো সেই সমস্যাগুলোই ভারতবর্ষের আধ্যাত্মিকতা, ভারতবর্ষের সংস্কৃতি, ভারতবর্ষের দেহতত্ত্ব, ভারতবর্ষের বিজ্ঞান সেটা বহুদিন আগে শুনিয়েছে। আমরা কিন্তু অপ্রাসঙ্গিক হয়ে যাব। আমরা কতগুলো সেমিনার, সেই যেমন তিনি বুর্জোয়া দ্য সামুরাই তিনি বলেছেন, আমরা সেই লেখাটা একটু পরে পড়ছি। সেই 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 রোগ আমাদের জন্য আটকে রেখেছে, আমরা যেন সেই রোগ থেকে বেরোতে পারিনি। আমরা ফিরে আসি যে কথাটা বলছিলাম। তিনি বলছেন সর্বহারা শ্রেণীর হাতেই আজ বর্তমান অবস্থার যথাযথ চাবিকাঠি। আজ মানে 1893 সাল। যদি কেউ আমাকে প্রশ্ন করেন আলোচনার সময় যে কেন আজকে তো 2020 সাল, আজকে তো ওটা প্রযোজ্য নয়, তিনি তো ওটা প্রাক স্বাধীনতা কালে লিখেছিলেন, ভারতবর্ষ সার্বভৌম রাষ্ট্র হয়ে গেছে, একটা বৃহত্তর জাতীয় দল কংগ্রেস দল প্রায় 60 বছরের কাছাকাছি রাজত্ব করেছে, এখন একটা নতুন দল এসেছে, এখন আমাদের শাসন ব্যবস্থা, আজকে এই লেখা খুব রেলিভেন্ট কি? আমি বলবো কেন রেলিভেন্ট নয়? আজকে যখন হাজার হাজার পরিযায়ী শ্রমিক কথাটা আমি বলতে আমার জিহ্বা আটকায়, তারা পরিযায়ী নয়, তারা এদেশেরই শ্রমিক। তারা যখন এক রাজ্য থেকে নিজের রাজ্যে ফিরতে আসছে, তখন কি দুরবস্থা ভারতীয় সমাজের, তখন সেটা চোখে পড়ে। তখন দেখা যায় যে বেশ কিছু মানুষ, যারা দরিদ্র মানুষ, তারাই বুক আগলে তাদের সেই মানে উদ্ভ্রান্ত হয়ে নিজের রাজ্যে ফিরে আসার জন্য সে শ্রমিকরা পায়ে হাঁটছে মাইলের পর মাইল, তাদেরকে আশ্রয় দিচ্ছে, তাদেরকে খাবার দিচ্ছে সাধারণ মানুষ। তাহলে সর্বহারা শ্রেণীর জাগরণ, সর্বহারা শ্রেণীর যে উন্নতি, সেইটা কি আজকে অপ্রাসঙ্গিক? আজকে কি অপ্রাসঙ্গিক? আজকে যদি প্রত্যন্ত গ্রামে বা শহরতলিতে যদি একটা কেন্দ্র বা একটা প্রতিষ্ঠান হয়, সে যদি একটা ইকোনমিক মডেল, একটা ইকোনমিক প্রজেক্ট তৈরি করে, যে প্রজেক্টের মধ্যে সেইখানকার জনসমষ্টি, পিছিয়ে পড়া জনসমষ্টি মানুষগুলোকে নিয়ে একটা ইকোনমিক মডেল, সেই ইকোনমিক মডেলের সাথে সাথে যে একটা জীবনের শিক্ষা, অবজেক্টিভ এডুকেশনের যে অবজেক্টিভ, সেটা দেওয়া যেমন অরোভিলে হয়েছে। অরোভিলে প্রত্যন্ত গ্রামের মানুষগুলোকে আগে তাদের যে জীবন জীবিকার যে সমস্যা, সেই সমস্যাগুলোকে নিয়ে সমস্ত কর্মকাণ্ড হচ্ছে, তার সাথে সাথে একটা নতুন শিক্ষা। সেখানে তিনি বলছেন সর্বহারা শ্রেণীর হাতেই আছে বর্তমান অবস্থার যথাযথ চাবিকাঠি। এই অজ্ঞতাচ্ছন্ন দুর্দশাগ্রস্ত সর্বহারা শ্রেণী, ব্র্যাকেটে তিনি লিখছেন যেহেতু মধ্যবিত্ত শ্রেণী তাদের আন্তরিকতায়, ক্ষমতায় ও বিচক্ষণতায় অসমর্থ প্রমাণিত হয়েছে। এই কথাটা আমাকে আজও বেঁধে মর্মে মর্মে, কেন আমরা হচ্ছি সেই শ্রেণীর। যেহেতু মধ্যবিত্ত শ্রেণী তাদের আন্তরিকতায়, ক্ষমতায় ও বিচক্ষণতায় অসমর্থ প্রমাণিত হয়েছে, তাই বলছেন তিনি যে সেই সর্বহারা শ্রেণীর কাছেই রয়েছে আসল চাবিকাঠি। তাদের জাগরণের মধ্যে একটা সুন্দর সমাজের ভবিষ্যৎ নির্ভর করছে। এবং আমাদের এই বাবু সমাজের উদ্দেশ্যে তিনি কিন্তু সেই ইন্দু প্রকাশেই লিখছেন, তাদের উচিত দেশের সমস্ত জনশক্তিকে জাগরিত করা ও সংগঠিত করা। শিক্ষিত সমাজ কেবলমাত্র অহং সর্বস্ব শ্রেণী হয়ে নিজেদের জন্য নিজেদের মধ্যে বেঁচে থাকা নয়। মহাকালের কর্মধারা প্রকৃত অভিজাত তন্ত্রকে অচল ও অবাস্তব করে দিয়েছে। আর মধ্যবিত্ত শ্রেণী সম্পর্কে বলা যায় যে তারা যতই নিজেদের সফল ও আত্মবিশ্বাসী মনে করুক, অর্থাৎ আমাদের যে ক্লাস, তারা প্রকৃতপক্ষে নিঃশেষিত হয়ে গেছে। নিঃশেষিত মানে খুব সিম্বলিক্যালি বলেছে তিনি, একেবারে তার যে মর্মের যে আসল সত্যটা, ভিতরের সত্যটা, সেইটাকে বলছেন। তারা নিঃশেষিত হয়ে গেছে। মানব জাতির সমস্ত প্রবণতা হলো নিম্ন শ্রেণীর ক্ষমতার ও সভ্যতার উপর নির্ভর করে গণতন্ত্র সমাজতন্ত্র গড়ে তোলা। তারই উপর সমস্ত মানব জাতির ভবিষ্যৎ নির্ভর করছে। এই হচ্ছেন শ্রী অরবিন্দ। এবং সেই শ্রী অরবিন্দকে আমরা, শ্রী অরবিন্দ যে এত গোড়ার দিক থেকে তিনি এত সব কথা বলেছেন,
আমাদের উদ্দেশ্যে, আমরা কিন্তু আমরা কিন্তু আমরা সেই জিনিস ভুলে গেছি। আমরা আজকে শ্রী অরবিন্দ পন্ডিচেরি যখন চলে যান, আমরা পন্ডিচেরি জীবনের তার লেটার্স অন যোগ নিয়ে আলোচনা করি, প্লেনস অফ পার্টস অফ বিং নিয়ে আলোচনা করি, সেগুলো ভীষণ দরকার। কারণ একটা মানুষ তার যদি সেলফ ট্রান্সফরমেশন না হয়, সেই সেলফ ট্রান্সফরমেশনের জন্য আত্মশুদ্ধির জন্য নিজের দিকে তাকানো, নিজের প্রকৃতির দিকে তাকানো, এবং সেই প্রকৃতির মধ্যে কোথায় অন্ধকার আছে, অজ্ঞানতা আছে, পৃথিবীর ইতিহাসে এত পরতে পরতে তাকে উন্মোচন করে একটা সেই বৃহতের আলোকে এরকম দেখানো বিরল সভ্যতার ইতিহাসে, সেটা তার চিঠিপত্রের মধ্যে আছে, তার লেটার্স এর মধ্যে আছে। সেগুলো আজকে আমাদের প্রত্যেক মানুষের জীবন শৈলীটাকে যদি নতুন করে গড়ে তুলতে চাই, সেগুলো ভীষণ দরকার। কিন্তু একটা বৃহত্তর সামাজিক প্রেক্ষাপটে সেই শ্রী অরবিন্দ সেই সময় যে লিখেছেন, যে সেখানে মনে হচ্ছে যেন তিনি একজন রাজনৈতিক নেতা, অথচ তিনি সেই সময় পন্ডিচেরি জীবন থেকে আর বাইরে কোথাও বেরোননি। তিনি ওয়ার্ল্ড সিচুয়েশন সম্পর্কে তিনি বলছেন, লিগ অফ নেশন ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরে ব্যর্থ হয়ে গেছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউএনও এসে গেল, ইউএনও এর গঠন হলো। ইউএনও কে তখনই লিখছেন, সেই সময় আপনি ভেবে দেখুন যে এটাও তার আকাঙ্ক্ষিত জায়গায় সে কিন্তু পৌঁছতে পারছে না। কেন, সমস্ত বৃহৎ শক্তিধর দেশগুলো তারা কোথায় একটা ওয়ার্ল্ড ইউনিটির দিকে, যে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ক্রাইসিস, যে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের ক্রাইসিস আমাদেরকে শিক্ষা দিয়েছে একটা বিভীষিকা সভ্যতার সামনে, সেটার থেকে বেরিয়ে আসার জন্য মিউচুয়ালি যে রাষ্ট্রগুলো একটা জায়গায় সম্মিলিত হয়েছে, সেখানেও বৃহৎ রাষ্ট্রগুলো তাদের স্বার্থ রক্ষায় সচেতন, সেখানে তাদের ভেটো পাওয়ার এনেছে। তাহলে কি করে একটা ওয়ার্ল্ড ইউনিটির দিকে যাবে? এবং তখন লিখছেন যে সেই চায়না সম্পর্কে, সেই আফটার দি ওয়ারে পোস্টস্ক্রিপ্ট চ্যাপ্টারে, যে চায়না যেভাবে, এবং সেটা 1949 সাল, তখন চায়না সদ্য স্বাধীন হয়ে গেছে। সেই সময় তিনি সেই সময় কিন্তু রিভাইজ করছেন তার আইডলমেন্ট হিউম্যান সাইকেল, এবং ওই বইগুলো লেখার পরে তিনি সেটাকে রিভাইজ করছেন, যে তিনি যা বলেছেন এবারে পুনর্বিবেচনা করে রাখা যাক। আজকে এই সোকল যারা সোশ্যালিস্ট, সোকল যারা সেকুলারিস্ট, আজকে যারা চায়নার এই বৃহৎ স্বরূপ দেখছেন, তাদের কাছে বলা দরকার যে শ্রী অরবিন্দ এই রূপটি প্রত্যক্ষ করেছিলেন প্রথম 1908 সালের বন্দে মাতরম পত্রিকায়। 1 এপ্রিল লিখছেন, 1 এপ্রিল, তখন কোথায় চাঁদিন, তখন চায়না তখন জাপ সাম্রাজ্যবাদের অধীনে, তখন মাও সেতুং এর আবির্ভাব হয়নি সেই সময় প্রত্যক্ষভাবে, মাও সেতুং আসেননি তখন। 1908 সাল, ভেবে দেখুন সময়টা কি। চীনের ইতিহাসটার কথা মাথায় রাখুন, চীন সম্পর্কে কারুরই তখন কিছু মাথায় নেই। সদ্য তখন মাথায় আসছে, 1917 সাল আসছে, রাশিয়া স্বাধীন হতে যাচ্ছে লেনিনের নেতৃত্বে, মানে 1908 সাল আর 9 সাল পরেই রাশিয়া স্বাধীন হবে। মেনশেভিকরা তখন বিপ্লব করছে, বলশেভিকরা তখনও ক্ষমতা ট্রান্সফারের জন্য তারা সেই প্রকট ভূমিকা নেওয়ার ক্ষেত্রে ভূমিকা তখনও প্রকট নয়। তখন সদ্য রাশিয়ার কথা মনে আসছে, যারা ওয়ার্ল্ড সিচুয়েশন যারা জানেন, তখন চায়না কোথায়? তখনই বলছেন যে চায়না কিন্তু একটা সাংঘাতিক রূপ নেবে। তার এই চিপ লেবার, তার এই ইকোনমিক যে তার যে মোটিভেশন, ওটা ইউরোপকে, ওয়েস্টকে সে ছেয়ে ফেলবে এবং একটা এক্সপ্যানশনিস্ট ক্যারেক্টার নেবে। আজকে সময়ের অভাবে আমি সেটা কোট করছি না। 1908 সাল আর 1949 সালে রিভাইজ করছেন কি বলছেন, চায়না একটা প্রচন্ড তার পেরিলাস সিচুয়েশন সে তৈরি করেছে, সমস্ত নর্দার্ন এশিয়াকে সে কিন্তু গ্রাস করতে পারে, ওভারশ্যাডো করতে পারে সাউথ ওয়েস্টার্ন এশিয়াকে, সাউথ ওয়েস্ট এশিয়াকে। এবং তখনই বলছেন টিবেট সে আক্রমণ করবে, টিবেট সে দখল নেওয়ার চেষ্টা করবে।
এবং ভারতবর্ষের দিকে সে হাত বাড়াবে। ভেবে দেখুন। এবং যেটা জেনে সেই সময় প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট বলেছিলেন যে না না এটা কোথাও টাইপোগ্রাফিক্যাল মিস্টেক, শ্রী অরবিন্দের লেখাটার নিচে যে সালটা দেওয়া আছে, তখন তাকে বলা হয়েছে যে শ্রী অরবিন্দ 1950 সালে দেহ রেখেছেন, আপনি বলছেন এটা 1960 সাল হবে, মানে 62 সালে চীন আক্রমণ করেছে। বলে এটা তো 60 সালে তিনি অনুমান করেছিলেন, সেই সময় যে সিচুয়েশন গুলো, চায়না ইন্ডিয়ার সাথে যে রিলেশনশিপ, স্ট্রেন রিলেশনশিপ, বলছেন শ্রী অরবিন্দ সেই সময় লিখেছেন, শ্রী অরবিন্দ তো 1950 সালে দেহ রেখেছেন। তিনি সোশ্যালিজম সম্পর্কে বলছেন। আমি আমার কথা বলছি যে সোশ্যালিজম কিন্তু একটা মার্কসিস্ট গ্রুপ তৈরি করবে, এবং সেখান থেকে যদি বেরোতে হয় আমাদের কোঅপারেটিভ সোশ্যালিজমের দিকে যেতে হবে। কোথায় লিখছেন? পোস্টস্ক্রিপ্ট চ্যাপ্টারে লিখছেন। পোস্টস্ক্রিপ্ট চ্যাপ্টারে 1949 সাল। একটা কোঅপারেটিভ সোশ্যালিজমের দিকে দিতে হবে, না হলে কিন্তু আমরা এই ব্যুরোক্রেটিক পুলিশ স্টেটের দ্বারা নিষ্পেষিত হব। ব্যুরোক্রেটিক পুলিশ স্টেট, তখনও আমাদের মোহ কাটেনি। ভারতের প্রথম প্রধানমন্ত্রী তখনও তিনি বিভোর, তার পাশ্চাত্যের যে শিক্ষা তার দৌলতে, চায়নার সাথে তার যে সেই সময়কার ট্রিটি তার দৌলতে। শ্রী অরবিন্দ তখন সতর্ক করেছেন, ভারতবর্ষের শাসকেরা তখন শোনেনি। তার ফল 1962 সাল। সুতরাং এই হচ্ছেন শ্রী অরবিন্দ। এবং শ্রী অরবিন্দ, আজকে আমরা ভেবে দেখি যে আজকে আমরা একটা যে অবস্থার মধ্যে বাস করছি, আজকে একদম খুব একটা খারাপ অবস্থা। আজকে আমি কিছুদিন আগে বলছিলাম, কয়েকদিন আগেই একটা প্রসঙ্গক্রমে আমাদের একটা মিউচুয়াল গ্রুপ আছে সেখানে, যে যে একটা বর্তমান সরকার একটা এসেছে নতুন ক্ষমতায়, যে সরকারই আসুক না কেন, সাধারণ মানুষ যারা অরাজনৈতিক মানুষ, যারা চায় দেশের মঙ্গল সার্বিকভাবে, যাদের কাছে একটা পরিষ্কার একটা স্বচ্ছ ধারণা আছে, তারা কখনো কোনো রাজনৈতিক দায়বদ্ধতা নেই। তাদের দায়বদ্ধতা আছে সমাজের প্রতি, জাতির প্রতি, রাষ্ট্রের প্রতি। আমি নিজেই বলেছি, একটা সরকার যখন নতুন আসে তাকে সকলের সুযোগ দেওয়া উচিত, বিরোধীদেরও এবং আমজনতারও, যে সে কিছুটা সময় শাসন করুক, সে গুছিয়ে নিক, বুঝতে পারুক, বুঝুক যে কি অবস্থা। বুঝতে বুঝতেই তার সময় লাগে। বিরোধিতার জন্য বিরোধিতা নয়, আমাদের একটু টিপিক্যাল রাজনীতির ঊর্ধ্বে যেতে হবে। আমি কদিন আগেই বলছিলাম যে একটা ন্যাশনাল এডুকেশন পলিসি আসছে, ন্যাশনাল এডুকেশন পলিসিটা আসুক। ন্যাশনাল এডুকেশন পলিসির যে তার যে খাঁচাটা এসছে, আসার পরেই আমাকে 3-4 জন ফোন করেছে। তার মধ্যে আমারই পরিচিত প্রায় কন্যার সম, তিনি একটা কলেজের অধ্যাপিকা। আমাকে সে বলছে যে স্যার আপনি তো আগে পড়েছেন আমাদের এখানে একটা প্রতিষ্ঠানে, আপনি একটা ওয়েবিনার করুন, একটা সেমিনার করুন, এই যে নতুন শিক্ষানীতিটা এসছে শ্রী অরবিন্দের আলোকে। আমি তাকে বললুম এখনো সময় হয়নি, কারণ এটা শুধু খাঁচা। এই পলিসি বলা অনেক সহজ, অনেক খেটে খুঁটে একটা পলিসি তৈরি করাটা করতে হবে, এটা খুব সহজ, কিন্তু তার পরের কাজটা অনেক কঠিন। তারপরের কাজটা অনেক কঠিন। আমি যখন পড়লাম, আমি একটা জিনিস ভাবছি যে আজকে এই নিয়ে তরজা হচ্ছে টিভিতে, তরজা, সিম্পলি তরজাই বলবো। এই শিক্ষিত সো কল্ড সুইডো ইন্টেলেকচুয়ালরা, শিক্ষাবিদেরা রোজ ন্যাশনাল টিভিতে, লোকাল চ্যানেলে এসে তরজা করছে, শিক্ষানীতি নিয়ে কাটাছেড়া করছে। বিরোধীরা বিরোধিতা করার জন্য এই শাসককে কাঠগড়া দেওয়াচ্ছে, শাসক তার সাফাই গাওয়ার জন্য সে শিক্ষানীতি নিয়ে। আমি অবাক হয়ে যাচ্ছি যে কেউ একটা জিনিস সামনে আনলো না, বা আমরাও শেয়ার করছি না সোশ্যাল মিডিয়াতে। আমরাও আমাদের যেটুকু হাতে সামর্থ্য রয়েছে শ্রী অরবিন্দ অনুরাগীরা, যে হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ এডুকেশন, সেটা কোথায়? এই হইচইয়ের মধ্যে এই এডুকেশন পলিসি আসার পর কদিন হয়ে গেল, কোথায় সেটা আলোচিত হলো? হোয়াট ইজ দ্য অবজেক্টিভ? অবজেক্টিভটা কি? অবজেক্টিভটা ঠিক করলাম না। আমরা বললাম আরো বাস্তব
পরিস্থিতি নির্ভর শিক্ষাকে আধুনিক করতে হবে, আমেরিকান মডেলটাকে অনেকটা আনতে হবে, অনেক গবেষণা নির্ভর করতে হবে, অনেক কর্মসংস্থান নির্ভর শিক্ষা করতে হবে, অনেক কিছু ভোকেশনাল ট্রেনিং এর মধ্যে আনতে হবে, অনেক অপশন থাকবে, মাতৃভাষা ক্লাস 8 পর্যন্ত থাকবে, সমস্ত কিছু আছে। একটা জিনিস আমি জানি না এরপরে যখন মূল জিনিসটা আসবে, আসল জিনিসটা আসার জন্য 1 বছর অপেক্ষা করতে হবে, কিন্তু এখন আমরা জনমানুষের মধ্যে কেনই সচেতনতা তুলছি না? লক্ষ্যটা কি, জীবনের লক্ষ্যটা কি, অবজেক্টিভটা কি? একটা মানুষকে আরো সুন্দর শিক্ষা ব্যবস্থায়, আরো বাস্তবসম্মত শিক্ষা ব্যবস্থায়, ব্যবহারিক শিক্ষা ব্যবস্থায় আধুনিক করে তোলা হবে কিসের জন্য? আরো একটা পলিশ থিঙ্কিং অ্যানিম্যাল, না একটা মানুষ বিবর্তনের ধারায়, যেটা ভারতবর্ষের প্রথম থেকে শেষ পর্যন্ত শিক্ষা, সনাতন ভারতবর্ষে যে একটা, যেটা শ্রী অরবিন্দের কাছে এসে সম্পূর্ণভাবে পরিস্ফুট হয়েছে, আর কারুর হাতে এত সুন্দরভাবে পরিস্ফুট হয়নি, যে একটা থিঙ্কিং অ্যানিম্যাল, তার যাত্রা শুরু হয়েছে রেভলিউশনের পর থেকে, সে বিবর্তিত হচ্ছে, তার মধ্য দিয়ে অনন্ত সম্ভাবনা এক্সপ্লোর করার জন্য সে অপেক্ষা করছে, সে একটা বিবর্তনের সামনে দাঁড়িয়ে আছে, তার মধ্যে সে নিজেকে ট্রান্সেন্ড করবে, নিজেকে রিক্রিয়েট করবে, নিজেকে সারপাস করবে, সেই জন্যই তার জীবন। বাদ বাকি তার জীবনের যা কিছু সাফল্য সব হচ্ছে কতগুলো সাপোর্টিং টুল, অ্যাক্সেসরিজ, এগুলোর কোনো মূল্য নেই যদি অবজেক্টিভ অফ এডুকেশন যদি আমাদের সামনে না থাকে। ফর হোয়াট আই এম হিয়ার, ভলটেয়ার, যিনি উপনিষদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন, ভলটেয়ার তার ছাত্রদের বলেছিলেন, তুমি বাষ্প ইঞ্জিন আবিষ্কার করেছো, তুমি বিদ্যুৎ আবিষ্কার করেছো, তাতে আমার কোনো উৎসাহ নেই। আমার উৎসাহ তাতে যে জীবনটাকে তুমি কি জেনেছো, জীবন কি, কেন। ভলতেয়ার তার ছাত্রদের বলেছিলেন। সেই ভলতেয়ার যিনি উপনিষদের দ্বারা ইন্সপায়ার্ড হয়েছিলেন, আমরা এদেশে জন্মে, সেই উপনিষদের দেশে জন্মে, আমি শিক্ষিত সমাজের কারোর কাছে শুনলাম হোয়াট ইজ দ্য অবজেক্টিভ অফ এডুকেশন। আমি আমার ছেলে মেয়েগুলোকে, আমার পরিবারের ছেলে মেয়েগুলোকে, যারা আমরা শ্রী অরবিন্দ চর্চা করি অনুরাগী, আমি কি তার ছেলে মেয়েগুলোকে, আমাদের ছেলে মেয়েগুলোকে, আমরা যে শিক্ষা প্রতিষ্ঠান চালু করেছি, আমার যে টিচিং স্টাফ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে, আমরা কি কনসাসলি তাদের নিয়ে আমরা আমরা দিনের পর দিন আমরা বসেছি, শেয়ারিং করেছি, ভাব বিনিময় করেছি, ইন্সপায়ার করেছি, হাত ধরে ধরে তাদেরকে সাহায্য করেছি, সহযোগিতা করেছি, যেই হচ্ছে নিজেকে ট্রান্সেন্ড করার এই হচ্ছে রাস্তা। জীবনের আর কোনো মানে নেই, জীবনের আর কোনো মানে নেই, একটাই মানে, যে আত্মা, যে সোল দেহ ধারণ করেছে, সে নিজেকে প্রকাশ করতে চায় আমার দেহ, আমার মন, আমার আমার প্রাণের মধ্য দিয়ে, আমার চিন্তার মধ্য দিয়ে, এবং সে আলটিমেটলি একটা, সেই যে সৃষ্টি তার সাথে সে সংযোগ স্থাপন করতে যায়। there is no other meaning। আমি আমি অ্যাডমিনিস্ট্রেশনে চাকরি করি, আর আমি বক্তৃতা দিই, আর আমি যে কোনো সংস্থার আমি একজন আমলাই হই, এটা মূল্যহীন। সেই বুর্জোয়া এন্ড দ্য সামুরাই, শ্রী অরবিন্দ বলছেন, শিক্ষিত সমাজ, সেই বুর্জোয়া সমাজ, যারা শেলির কথা বলবে, কিটসের কথা বলবে, বায়রনের কথা বলবে, রবীন্দ্রনাথের কথা বলবে, তারা বলবে আদর্শের কথা, তারা আদর্শের সাথে তাদের কোনো যোগ নেই। তারা বলবে বিপ্লব মহান, কিন্তু ঘরের ছেলে যদি বিপ্লবী হয় তারা প্রমাদ গুনবে। একেবারে বুর্জোয়ান্দি সামুরাই তিনি পাতায় ছত্রে ছত্রে আমাদের শ্রেণী চরিত্র বিশ্লেষণ করেছেন। আমরা সেই মেসেজটা কোথায় শেয়ার করছি? আজকে শ্রী অরবিন্দের 2022 সালে, আজকে প্যান্ডেমিকের জন্য সব আটকে গেছি, 2022 সালে আমরা কি সামনে রেখেছি প্রোগ্রাম? আমাদের কি প্রোগ্রাম, কি কমন মিনিমাম প্রোগ্রাম? কিছু নেই আজকে। অথচ এই সমাজের মধ্যেই আমরা ভিকটিম, এই সমাজেরই আমরা শিকার, শিক্ষার শিকার, স্বাস্থ্যের শিকার, পরিবেশের শিকার, মানবিক সম্পর্কের অস্থিরতার শিকার, সমস্ত জায়গায় করাপশন, নেপোটিজম, এক্সপ্লয়টেশন, ফলসুট, সুপারফিশিয়াল রিলেশন। আমরা তার সামনে
শ্রী অরবিন্দের মায়ের এই যে জীবন, তাদের যে শিক্ষা সামনে রেখে একটা ছোট ছোট স্টেপ, কোনো কর্মসূচি, লং টার্ম কর্মসূচি, কেন মস্তিষ্ক যতই তথ্য সরবরাহ করা হোক না কেন, এই 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 মস্তিষ্ক কিন্তু সমস্ত জিনিসকে কিন্তু সে ধারণ করে রাখতে পারে না, এবং সেটাকে যদি প্রয়োগের মধ্যে না আনা যায়, সেটা যদি ম্যানিফেস্টেশনের মধ্যে না আনা যায়, এর সমাজের কোনো প্রতিফলন থাকে না। আজকে আমাকে যখন জিজ্ঞেস করা হয় যে সত্যি সত্যি আমাদের কি একটা বড় ভুল হয়েছে, আমাকে অনেকে জিজ্ঞেস করেন, আমার সতীর্থদের মধ্যে অনেকে, আমি বলি নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে, সামগ্রিকভাবে, ব্যক্তি বিশেষে নয় বা প্রতিষ্ঠান বিশেষে নয়, ব্যতিক্রম আমি এখানে বলছি না, সামগ্রিকভাবে কোথাও আমাদের একটা ভুল হয়েছে। আমরা প্রথম থেকেই বোধহয় জোর দিয়েছি অন্যত্র। আমরা সত্যি সত্যি যদি শ্রী অরবিন্দকে প্রকৃত অর্থে সিরিয়াসলি অধ্যয়নের দিকে গুরুত্ব দিতাম, সত্যি সত্যি ইন্টেলেকচুয়াল ইলুমিনেশনের জন্য, তাহলেও আমরা সিরিয়াসলি পড়াশোনা করতাম। সেখানেও সামগ্রিকভাবে ঘাটতি হয়েছে। আবার একটা বড় শ্রেণী আমাদের অনীহা পড়াশোনার ক্ষেত্রে, জানার ক্ষেত্রে, কেন আধুনিক সোশ্যাল মিডিয়ার দৌলতে আমরা খুব অল্পতে অনেক কিছু জানতে চাই, আমরা কমিউনিকেট করতে পারি না। আমি যখন বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই কেন্দ্রে বিভিন্ন ছেলেপেলেদের সামনে, কারণ আমি তো নিজেই জানি না, এইরকম একটা অবস্থায় আজকে প্যান্ডেমিকের সময় আজকে সমস্ত কাজকর্ম বন্ধ, প্যান্ডেমিক উঠে যাবে, প্যান্ডেমিক খুব বেশি হলে আর হয়তো 6 মাস যদি এরকম একটা অবস্থা চলে করোনার, কিন্তু তারপর নতুন করে ভাবতে হবে যে শ্রী অরবিন্দ দেহত্যাগের পর থেকে আজকে এতগুলো বছর কেটে গেছে, শ্রী অরবিন্দের নামে বা নামের বহির্ভূত যে সমস্ত বিভিন্ন প্রতিষ্ঠান, যারা শ্রী অরবিন্দের কথা একটু জানেন বা আমরা যারা বেশি করে জানি বলে মনে করি, আমাদের কিন্তু নতুন করে ভাবার সময় হয়েছে যে কোথাও যেন আমরা একটা ব্যর্থতা, যে ব্যর্থতার কথা শ্রী অরবিন্দ, কালকেই আমার শোনার সময় হয়নি, কেন ওই সময় আমি প্রায় প্রতিদিন খুব কাজে আটকা থাকি, যে বারিনের চিঠিটা যারা এই কালকের গুগল মিট শোনেননি, তারা বারিনের চিঠিটা অন্তত যারা জানেন না সমস্ত গ্রুপে শেয়ার করুন। তার বোধহয় পিডিএফ ফটোকপি বোধহয় গ্রুপে দেওয়া হয়েছে। আত্মজিজ্ঞাসা করি, নিজেকে নিজে জিজ্ঞাসা, যারা এখনো বিপুল সম্ভাবনার সামনে দাঁড়িয়ে আছি, সেই যুব সমাজ 40, 50, 60, 70 যাদের বয়স, এখনো অনেক কিছু দেওয়ার আছে, এখনো সময় ফুরিয়ে যায়নি, এখনো সামনে একটা সম্ভাবনা আছে, আমরা যেন সেটা আমরা ভুলে না যাই। সুতরাং আজকে কিন্তু আমাদের ভাবতে হবে যে আমরা আবার নতুন করে শুরু করব কিনা, এবং আমরা নতুন করে ভাববো কিনা, সেইটা আমার কাছে মনে হয় খুব একটা বড় কথা, বড় গুরুত্বপূর্ণ। এবং আজকে এই প্যান্ডেমিকের সময় আমার সবচেয়ে খারাপ লাগে মানে কাজ করতে গিয়ে, যে এত পোস্ট শেয়ারিং হয়, এত পোস্ট আজকে সোশ্যাল মিডিয়ার দৌলতে, কিন্তু বেশিরভাগই পড়াশোনা করি না, বেশিরভাগই একদম গোড়া থেকে অল্প অল্প করে ভালো করে শ্রী অরবিন্দ মায়ের এটা জানি না, বা জানলেও সেটাকে নিয়ে প্র্যাকটিস করতে তো সময় লাগবে। নিজের দিকে তাকানোরই যদি সময় না পেলাম, শুধুই যদি নিজেকে ডিসপার্স করে দিলাম, খালি ডিসপারশন হচ্ছে, তাকানোর সময় কোথায়, নিজেকে নিয়ে দেখার সময় কোথায়? সেই সময়টাকে আমাকে যখন অনেকে বলে, আমি খুব ক্লোজ কোয়ার্টার থেকে যখন দেখি, আমি এটা কি, কারণ আমি তো চাইবো, আমরা প্রত্যেকেই চাইবো যে বিভিন্ন যে কেন্দ্রগুলো আছে, প্রতিষ্ঠানগুলো আছে, 2, 3, 4টে মানুষ আশেপাশের মানুষের সামনে একটা দৃষ্টান্ত, একটা আলোকবর্তিকার মতো, এবং সকল যে ভাইসেস গুলো, হতাশা, গ্লানি, রাগ, দুঃখ, পরনিন্দা, পরচর্চা, অস্থিরতা,
দুঃখ, বিপর্যয়, এই সমস্ত কিছুর সামনে ঋজু হয়ে দাঁড়িয়ে আছি, কেন আমার সামনে সেই অভূতপূর্ব শিক্ষা পৃথিবীর ইতিহাসে শ্রী অরবিন্দ সীমা। আমি যদি তার একটা অগ্নি পরীক্ষায় আমার ব্যক্তিগত জীবনে দাঁড়াতে না পারি, আমি কি মেসেজ দেব মানুষের কাছে? সেই জন্য বারবার যারা আমাকে জিজ্ঞেস করে, আমি বলি যে কম পড়ো, মা যেটা বলতেন, কম পড়ো, বেশি ভাবো, আর নিজেকে পরখ করো, নিজের সাথে নিজে যুদ্ধ করো, নিজের সম্মুখে নিজেকে দাঁড় করাও। সমস্ত সোশ্যাল প্যাটার্ন, সোশ্যাল রিলেশনশিপ, ফ্যামিলি রিলেশনশিপ থেকে সমস্ত জায়গায় নিজেকে নিজের আয়নায় দাঁড় করিয়ে দেখো যে আমি যেটুকু পড়েছি তার অভিব্যক্তি আমার কি আমার সামনে। দ্যাট উইল বি ওয়ার্দি। এবং সেইখানে আমার কাছে যে সমস্ত খবরাখবরগুলো আছে, কাজের সূত্রে দীর্ঘদিন তো কাজ করছি, বহু কেন্দ্রের সাথে যোগাযোগ, খুব মনটা খারাপ লাগে যে আমরা এখনো কি শিখবো না? আমার নতুন প্রজন্মের কাছে আমি কি মেসেজ দেব? যখন আমার সন্তান দেখবে যে এই বয়সে, এই প্যান্ডেমিকের মধ্যে অটুট আস্থায়, অটুট ভরসায়, অটুট বিশ্বাসে, অটুট আনন্দে, অ্যাপারেন্টলি সমস্ত বিপর্যয়ের মধ্যেও আমি ঋজু হয়ে দাঁড়িয়ে আছি, তার কারণ আমার জীবন দেবতা শ্রী অরবিন্দ মা, যিনি একটা নতুন জীবনশৈলী। তখন তো ছেলে ইন্সপায়ার্ড হবে আমাকে দেখে, নাহলে ছেলে ভাববে বাবা সেন্টারে যায়, পুজো করে, বক্তৃতা দেয়, কিন্তু সেই বাবা একটা হয়তো খ্যাতি আছে, যেটা বুর্জোয়া স্বামী রায় বলেছেন, শিক্ষিত বুর্জোয়া সমাজ সে খ্যাতির আকাঙ্ক্ষা করে, সে খ্যাতির আকাঙ্ক্ষী, খ্যাতির আকাঙ্ক্ষাই তাকে তার জীবন নির্বাহ হয়ে যায় আকাঙ্ক্ষা করতে করতেই। আজকে ছেলে যদি মনে মনে সেই ভাবে যে আমার পিতা এই, তাহলে তার কাছে আমি অপরাধী হব না? নিজের কাছে অপরাধী হব না? এই প্রশ্ন আজকে আমাদের সামনে। আমরা প্রচুর সেমিনার করতে পারবো, ওয়েবিনার করতে পারবো, প্রচুর, করার অভাব নেই তথ্যের দৌলতে। দ্যাট উইল নট বি ওয়ার্থি। আমি বলছি না আনওয়ার্দি, সেটা আমিও করছি, আমিও তো তার অংশীদার আপনাদের সকলের সাথে। বাট ওয়ার্দি হচ্ছে একেবারে অনেকটা সময় দিতে হবে, এটা একটা জীবন শৈলী, এবং সেটাই হচ্ছে আমাদের জীবনের মুখোমুখি হওয়া। আমার মনে হয় যথেষ্ট সময় নিয়েছি আমরা, যথেষ্ট সময়, এবং আজকের আলোচনাটা, মূল আলোচনাটা এখানেই শেষ করা যাক। এরপরে যদি কারোর প্রশ্ন থাকে সেই প্রশ্ন নিয়ে আলোচনা করব, এবং প্রতিদিন যদি কোনো সপ্তাহে একদিন, মাসে একদিন যদি ছোট ছোট এক একটা প্রসঙ্গ নিয়ে সেলফ ইন্ট্রোস্পেকশন আলোচনা করা, সেলফ ইন্ট্রোস্পেকশন করা। কেন প্যান্ডেমিক অবস্থা মানে মানে পরিবর্তন হলেই কিন্তু আবার আমরা বাইরের কর্মজীবনে ফিরে আসব, আবার কেন্দ্রগুলোর দরজা খুলবে, আবার মানুষ আসবে, কিন্তু সেটা যেন অতীতের পুনরাবৃত্তি না হয়। 2022 আসছে, আমরা যেন সমস্ত অতীত ছেড়ে ফেলে দিয়ে শ্রী অরবিন্দের সার্ধ শতবর্ষে অন্তত একটা ব্রেক থ্রু করতে পারি, সামান্য হলেও। অতীতের অনুষ্ঠান, শতবর্ষ, 125 বছর, এইসব যে করেছি, তার থেকে বেরিয়ে এসে আমরা যেন নতুন কিছু কেন আমরা একটা নতুন যুগের মধ্যে প্রবেশ করে গেছি, একটা ভয়ানক ট্রানজিশনাল ক্রাইসিস, আমরা যেন প্রতিশ্রুতিবহ হই, এইটা আমার প্রত্যাশা। এবং আমিও যেন আপনাদের সেই কাজে অংশীদার হতে পারি, যথার্থ যদি একটি মৌলিক কাজ কিছু হয়। আমার এছাড়া আর কোনো আগ্রহ নেই, কেন এই নিয়ে আমি বহুদিন করেছি, আমি এখন করতে হয় বলে করি আলোচনা। আমি বুঝে গেছি যে আলোচনা করে সারা জীবন এই তথ্য সংগ্রহ করে অনেক তথ্য কিচ্ছু হবে না। জীবনের শেষে নিজেকে জিজ্ঞেস করবো, নিজেকে যখন আমাকে জিজ্ঞেস করবে আমার অন্তর্যামী, আমি বলবো যে তুমি করলেটা কি? তোমাকে যে একটা জীবন দেওয়া হয়েছে, একটা গোষ্ঠীগত জীবন, ব্যক্তিগত জীবন, সেখানে তুমি কি এক্সপেরিমেন্ট করেছো? তুমি যেটুকু জেনেছো, হয় শিক্ষা নিয়ে, নয় সংস্কৃতি নিয়ে, নয় কোনো একটা বিশেষ পারদর্শিতা তোমার মধ্যে, সেইটাকে তুমি নতুন আঙ্গিকে কিভাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবো? আমি যাওয়ার আগে যেন বলে যেতে পারি আমি চেষ্টা করেছি। কেন আমার ব্যর্থ চেষ্টার মধ্যেই কিন্তু আগামী সাফল্যের সেই মানে পদক্ষেপ লুকিয়ে আছে। এক একটা ব্যর্থ প্রচেষ্টা পরেই আবার নতুন সাফল্য আসে, নতুন প্রজন্ম সেখান থেকে শুরু করে। এমন কোনো মানুষ নেই যারা কৃতকার্য জীবন হয়েছে, তাদের জীবনে বহু ব্যর্থতা,
বহু ব্যর্থতা না হলে সাফল্য আসে না। যাদের জীবনে ব্যর্থতা নেই, বুঝতে হবে তারা কোনো কাজই করেনি। কাজ করলেই তো তবে ব্যর্থতা হয়, এবং সেই ব্যর্থতা আমাদের জীবনের কিন্তু সোপান। নমস্কার।